আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। বরাবরের মতোই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আজকে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। আমরা বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি কয়েকদিন আগে। এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথি জনাব এম.এস. সিদ্দিকী, লিগ্যাল ইকোনমিস্ট। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জনাব এম.এস. সিদ্দিকী। আমরা পরিচয় করিয়ে দিতে চাই দর্শক আপনাদের সাথে জনাব রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সীমান্ত ব্যাংক। ধন্যবাদ। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন 50 বছর হয়েছে বাংলাদেশের বয়স। বিজয়ের 50 বছর আমরা উদযাপন করেছি। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ 50টি বছর পার করেছে। সেই ছোট্ট শিশু বাংলাদেশ একটু একটু করে, যেভাবে একটি ছোট্ট শিশু যদি তার জন্মের প্রথম দিকে তার পিতামাতাকে হারায়, বাংলাদেশ তার জন্মের প্রথম দিকে তার পিতাকে হারিয়েছিল। তারপর অনেক চড়াই উতরাই, অনেক কিছু। দেশের জনগণ, কঠোর পরিশ্রম, দেশের বর্তমানের বলিষ্ঠ নেতৃত্ব, সবকিছু নিয়ে বর্তমানে বাংলাদেশ একটি শক্ত, সামর্থ্যপূর্ণ অর্থনীতির বাংলাদেশ। অনেকের কাছে বিস্ময়ের বিষয় যে কেমন করে এই জাদু রয়েছে বাংলাদেশে, কেমন করে সেই তলাবিহীন ঝুড়ি আজ এত বড় অর্থনীতির দেশ হয়ে গেল। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে প্রথমেই যাচ্ছি জনাব এম.এস. সিদ্দিকী আপনার কাছে। জনাব এম.এস. সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই কি জাদু ছিল এই 50 বছরে আজকের শক্ত পায়ে দাঁড়ানো বাংলাদেশের, বিশেষ করে অর্থনীতির দিক থেকে? বাংলাদেশের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় যাদের অবদান, যারা হচ্ছে এই দেশের জনগণ। আমরা যুদ্ধ করে যখন দেশটাকে স্বাধীন করলাম, আমাদের সেই যোদ্ধাদের সেই শক্তি নিয়ে আমরা দেশ গঠনে যখন নামলাম, কিছুই হয়তো ছিল না, আমাদের অর্থনীতি প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আমরা আবার দেশটাকে গঠন করতে শুরু করলাম, যে যার পেশায় ফিরে গেল 1971 সালের 17ই ডিসেম্বর থেকে। সেখানে যে যেটা আমরা শুরু করলাম প্রথমেই, আমাদের একটা শক্ত গ্রামীণ অর্থনীতি ছিল, আমাদের এগ্রিকালচার। যদিও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিটা শিল্প থেকে অনেক বেশি ভালো ছিল, এবং সেটাকে ভিত্তি করে আমরা এগোতে শুরু করলাম। এবং প্রথম বঙ্গবন্ধু সরকার অনেক কিছু গুছিয়ে আনলো। ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংকিং সিস্টেম ছিল না, নতুন করে রিঅর্গানাইজ করতে হলো, অনেক অ্যাবান্ডন ইন্ডাস্ট্রিকে নতুন করে চালু করতে হলো। সবকিছু মিলে এটা একটা হেফাজত অবস্থার ভিতরে। এর ভিতরেও বঙ্গবন্ধু জোর দিলেন যে কৃষিকে উন্নয়ন করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, নবগঠিত এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্রুত পেস্টিসাইডস, বীজ, এগুলো সরবরাহের ব্যবস্থা করলেন, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিট করে। এগুলোতে এগ্রিকালচার এগিয়ে গেল। আশ্চর্যজনক ভাবে অল্প কিছুদিনের ভিতরে শিল্পকে উনি গুছিয়ে আনলেন, দ্রুত কতগুলো কর্পোরেশন করে নতুন একটা ম্যানেজমেন্টের আন্ডারে দিলেন, এবং ইন্ডাস্ট্রিগুলো প্রফিটে গেল। এটা একটা আশ্চর্য ঘটনা যে আমাদের ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রি তখন প্রফিটে ছিল, এখন কিন্তু লসে। সেটা একটা রিমার্কেবল ঘটনা। এখন শুধু এটা না, উনি দ্রুত বিসিএস ইন্ডাস্ট্রি বলে একটি সিভিল ক্যাডার তৈরি করলেন, যাদেরকে দিয়ে এক্সক্লুসিভলি ইন্ডাস্ট্রিগুলো চালু করার জন্য, যাদেরকে এখন প্রায় আমাদের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাবজর্ব করা হয়েছে। এইভাবে করে আমরা চলতে লাগলাম। এর ভিতরে একটা সারা বিশ্বে একটা অর্থনৈতিক রিফর্ম আসলো। সেই রিফর্মটা হচ্ছে গ্লোবালাইজেশন। 78, 9 এবং 80-র দিকে আমাদের রিফর্ম শুরু হলো। আমাদের দেশে এটার জোয়ার আসলো। আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেট সেক্টরে দেওয়া হলো। গ্রাজুয়ালি এগ্রিকালচার ডেভেলপমেন্টের পেস্টিসাইড, সার, এগুলো প্রাইভেট সেক্টরে দেওয়া শুরু হলো। ব্যাংক বিমা বেসরকারি খাতে দেওয়া শুরু হয়ে গেল, এবং প্রচুর ইন্ডাস্ট্রিতে প্রচুর লোন দেওয়া শুরু হয়ে গেল। যদিও ঋণ খেলাপির একটা প্রশ্ন
সবসময় ছিল। যত উন্নয়ন তার সাথে সেটার লিগেসি, সেটার খারাপ দিকটাও তো আমাদেরকে বহন করতে হবে। সেটাকে মেনে নিয়েই দেখা গেল যে অভূতপূর্ণ উন্নয়ন হলো। আমাদের ইন্ডাস্ট্রি সার্ভিস সেক্টর বেড়ে গেল। এগ্রিকালচার রিড ইকোনমি থেকে আমরা সার্ভিস সেক্টর রিড ইকোনমিতে রূপান্তরিত হলাম, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কন্ট্রিবিউশন 10% মতো। এটা হচ্ছে আমাদের এই রিজিয়নে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অবদান সবচেয়ে বেশি। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে যদি কাউন্ট করেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন জিডিপিতে হাইয়েস্ট। এবং আমরা আমাদের শ্রমিকদেরকে, অদক্ষ শ্রমিকদেরকে আমরা বিশেষ করে মিডল ইস্টে পাঠালাম, তারা প্রচুর ফরেন কারেন্সি আর্ন করে আনলো। সবকিছু মিলিয়ে একটা সামগ্রিকভাবে এর পেছনে আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের টোটাল জনসংখ্যার, আমাদের দ্রুত জনসংখ্যা বেড়ে যাচ্ছিল, সে বাড়াটা একটা লাইবিলিটি হতে পারত, কিন্তু আমরা এই কর্মক্ষম মানুষের বেশি 60% মতো ছিল, এখন বোধহয় 40% মতো কর্মক্ষম মানুষ। আমরা আরো এই ডেমোগ্রাফিক এই সুবিধাটা আমরা আরো 10-15 বছর পাবো, যে আমাদের কর্মক্ষম মানুষ বেশি জনসংখ্যার দিক থেকে, চাকরি করার মতো শক্তি, সামর্থ্য, বয়স আমাদের দেশের মানুষের বেশি। এদের একটা বিরাট অংশকে আমরা মিডল ইস্টে পাঠিয়ে দিলাম, যারা হার্ড ক্যাশ ফরেন কারেন্সি আর্ন করলো। এখন দেখা গেল যে আমাদের এক্সপোর্ট আর্নিং থেকে যা আসে এবং রিমিটেন্স দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট এবং অন্যান্য খরচ মিটিয়ে, ফরেন কারেন্সির ডিমান্ড মিটিয়ে আমাদের হিউজ $40 বিলিয়ন উপরে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, এবং আমরা 2 বিলিয়ন লোন দিয়েছি শ্রীলঙ্কাকে। এই গতকালের নিউজ দেখলাম মালদ্বীপকেও $2 বিলিয়ন লোন দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার দিয়েছে। অর্থাৎ আমরা এখন থেকে ধরেন 1980 সালে, 82-85 সালে আমাদের যে বাজেট ছিল, বাজেটের ডেভেলপমেন্ট বাজেটের মাত্র 5% আমরা ট্যাক্স থেকে জোগাড় দিতে পারতাম, এবং 95% টাকা ফরেন গ্র্যান্ড লোন থেকে আসতো। প্যারিস কনসোর্টিয়াম নামের একটা কনসোর্টিয়াম ছিল, যারা আমাদেরকে এই টাকার জোগাড় দিত। অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী প্যারিসে যে একটা খালি ব্রিফকেস নিয়ে যেতেন, মিটিং এ আবেদন করতেন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাবমিট করতেন, এবং সেখান থেকে আশ্বাস নিয়ে ফেরত আসতেন ওই ব্রিফকেস হাতে নিয়ে। অর্থাৎ সত্যিকার অর্থ বলতে গেলে অনেকটা ভিক্ষার মতো। হ্যাঁ, যদিও কথাটা খুব খারাপ শোনায়, কিন্তু এটাই বাস্তবে সত্য। সেখান থেকে এখন আমরা আমাদের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে প্রায় 95% আমরা এখন ওন রিসোর্স থেকে যোগান দিই। 90% মতো। এই যে প্যারাডাইম শিফট আমাদের অর্থনীতিতে, আমরা রিভলিউশন আনলাম, আমাদের গার্মেন্টস এর মতো একটা ইন্ডাস্ট্রি এক্সপোর্ট দিয়ে আমরা শুরু করলাম। আমরা এখন প্রায় $40 বিলিয়ন এক্সপোর্ট করি গার্মেন্টস এবং অন্যান্য প্রোডাক্ট। এটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল আমাদের জন্য, আমরা কল্পনাই করতে পারতাম না। এই যে এই ডেভেলপমেন্ট গুলো, এটার পেছনে আমরা আমাদের শ্রমিক এবং কৃষকদের শক্তি, এবং তার সাথে অসাধারণ বুদ্ধিমত্তা এবং ক্ষমতা, দক্ষতা হলো আমাদের এন্টারপ্রেনারশিপের। এই এন্টারপ্রেনারশিপ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনারশিপ, এই এন্টারপ্রেনারশিপ হচ্ছে এগ্রিকালচারাল এন্টারপ্রেনারশিপ। আরেকটি সেক্টরের কথা যদি না বলি তাহলে অন্যায় করা হবে, সেটা হচ্ছে আমাদের এনজিও সেক্টর, যারা আমাদেরকে আমাদের এম্পাওয়ারমেন্ট করেছে, আমাদেরকে ওমেনদের এম্পাওয়ারমেন্ট করেছে, তাদেরকে কর্ম দক্ষতা বাড়িয়েছে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি করেছে। যে ক্ষুদ্র ঋণ তারা এখন এসএমইতে রূপান্তরিত হয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন, এটা একটা অসাধারণ কন্ট্রিবিউশন। এবং শুধু তাই না, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, এডিআর, সালিশ ব্যবস্থা, এম্পাওয়ারমেন্ট অফ কমন পিপল, এগুলোতে এত বেশি কন্ট্রিবিউশন এনজিওর যে এটা কোনো অংশে কম নাই। এবং আমাদের যে এন্টারপ্রেনার, এনজিওতে যে এন্টারপ্রেনার, আমাদের এনজিও এন্টারপ্রেনাররা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা সারা পৃথিবীতে স্বীকৃত হয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের একটা এনজিও বিশ্বের সবচেয়ে বড় এনজিও, শুধু তা বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এইসব এনজিও গুলো তার কর্মকাণ্ড এক্সপোর্ট করেছে। আমাদের দক্ষ মানুষ, আমরা মনে হয় ওই এনজিওটার নাম ধরেই বলতে পারি স্যার, যে বিশ্বের সবচেয়ে বড় এনজিও বাংলাদেশে, বিশেষ করে কর্মী সংখ্যার দিক থেকে যে এনজিওতে মানুষ কাজ করেন, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে এনজিওতে কাজ করেন সেটা কিন্তু বাংলাদেশে, সেটা হচ্ছে ব্র্যাক। হ্যাঁ,
তো সুতরাং সবকিছু মিলে আপনি যদি দেখেন সব সেক্টরে আমাদের অত্যন্ত পজিটিভ কন্ট্রিবিউশন, এবং সরকারের যে কন্ট্রিবিউশন, সরকার একটা ফ্যাসিলিটেটেড অবস্থান নিয়েছে। তারা প্রাইভেট সেক্টরকে সাংঘাতিক রকম সহযোগিতা করে। যদিও অনেক চ্যালেঞ্জ আছে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে, রুলস রেগুলেশন নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে, অনেক অবস্টাকেল আছে, তারপরেও আমরা অনেক বাধা পেরিয়ে আমরা কিন্তু সামগ্রিকভাবে 18 কোটি মানুষ, আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের নেতা শেখ হাসিনা পর্যন্ত সবারই কন্ট্রিবিউশন মিলিয়ে আমরা 18 কোটি মানুষের একযোগে কাজ করার ফসলই এখন আপনি বলতে পারেন যে সাউথ এশিয়ায় একটি অন্যতম, একটা ফাস্ট গ্রোয়িং ইকোনমি, যে ইকোনমির এখন পার ক্যাপিটা ইনকাম ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে বেশি, যে যে অর্থনীতি পার্শ্ববর্তী দেশগুলোকে লোন দিতে পারে, দক্ষতা অর্জন করেছে। শুধু তাই নয়, যে সামাজিক ইন্ডিকেশন গুলো আমরা জনসংখ্যাকে চমৎকার ভাবে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেছি। আমাদের চাইল্ড মর্টালিটি এই এলাকার সেকেন্ড আমরা শ্রীলঙ্কার পরেই। আমাদের এডুকেশনও আমরা প্রায় সেকেন্ড শ্রীলঙ্কার পরেই আমাদের শিক্ষার হার। আরো অনেকগুলো মৃত্যুর হার, গর্ভকালীন মাতৃ মৃত্যুর হারও আমরা শ্রীলঙ্কার পরে আমাদের সেকেন্ড অবস্থান, সার্কের ভিতরে আমরা দ্বিতীয়। এই সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে সামাজিক অগ্রগতি, বা যদিও স্বাস্থ্য খাতে আমাদের এখনো প্রাইভেট সেক্টর ডমিনেট করে, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আমাদের স্বাস্থ্য, কিন্তু চাইল্ড মৃত্যুর হার বা গর্ভবতী মায়েদের মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, এগুলো অনেক রিমার্কেবল, গর্ব করার মতো। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, আমরা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে পরিপূর্ণ অনেকগুলো ঝুড়ি স্যার। জি, সবাই অনেকগুলো ঝুড়ি। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এস সিদ্দিকী। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা সংযুক্ত হতে চাই জনাব রফিকুল ইসলাম আপনার কাছে। জনাব রফিকুল ইসলাম, আপনি একজন ব্যাংকার। আপনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাই, স্বাধীনতার পর থেকে ব্যাংকিং ব্যবস্থা যে ধ্বংসাবশেষ পেয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সেই ব্যাংকিং ব্যবস্থাকে গড়ে তুলেছেন এবং পরবর্তীতে ধীরে ধীরে আজকে বাংলাদেশের এক বিরাট ব্যাংকিং ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংক সংখ্যা পৃথিবীর অনেক বড় বড় দেশের ব্যাংক সংখ্যার চেয়ে অনেক বেশি। বাংলাদেশের ব্যাংকগুলো মানুষের প্রত্যেকটা কাজে ওতপ্রোতভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে, মানুষের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে ব্যাংক ছাড়া মনে হয় এখন মানুষ আর অর্থনীতির কোনো কিছুই, মানে নিজের ব্যক্তিগত পরিবারের অর্থনীতির আর কোনো কিছুই বোঝে না। এভাবেই কিন্তু ব্যাংকের সাথে মানুষ আমরা জড়িয়ে গেছি। আমরা একটু শুরু থেকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে আজকের ব্যাংকিং ব্যবস্থা কতটা উন্নত হয়েছে, আমরা কতটা যুগোপযোগী হতে পেরেছি, এ বিষয়ে একটু আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ ফুলেল, আপনাকে ধন্যবাদ। একই সাথে আপনার মাধ্যমে চ্যানেল এস এর সকল দর্শক শ্রোতা, তাদেরকেও বিজয়ের এই মাসের শুভেচ্ছা জানাই। আমরা এমন এক সময় কথা বলছি যখন আমাদের জাতীয় জীবনে বেশ গুরুত্বপূর্ণ কিছু সময় পার করছি আমরা। একই সাথে এই কয়েকদিন আগেই 14ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। 50 বছর আগের এই সময়কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল জাতির বিবেককে ধ্বংস করে দেওয়া, যাতে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে তৎকালীন শাসক গোষ্ঠী, পাকিস্তানি শাসক গোষ্ঠী। আমরা সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি এই সময়, এই বছরের এই সময়। সর্বশেষ বাংলাদেশের 50 বছরের বর্ষপূর্তি, স্বাধীনতার গৌরবের 50 বছরের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি। সো সবকিছু মিলে বেশ অনেক গুরুত্ব বহন করে এই সময়টা, যেই সময় আমরা এই কথা বলছি। সিদ্দিকী ভাই তার বক্তব্যে বলছিলেন, আমাদের উন্নয়নের কথা আলোচনা করছিলেন। আমি কয়েকটা ইন্ডিকেশন উল্লেখ করে আমি মূলত ব্যাংকিং এর আলোচনায় যাব। স্বাধীনতার পরপর
তৎকালীন মার্কিন রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার আমাদেরকে যে তলাবিহীন ঝুড়ির কথা বলেছিলেন, সে তলাবিহীন ঝুড়ি থেকে এই 50 বছরের গৌরবে বাংলাদেশ কোথায় আসছে তার কয়েকটা ইন্ডিকেশন আমি উল্লেখ করতে চাই। রাজস্বর যদি কথা চিন্তা করি তাহলে 72-73 সালে আমাদের রাজস্ব ছিল 166 কোটি টাকা, সেখানে 2020-21 অর্থ বছরে 2,60,000 কোটি টাকা, তার মানে 1566 গুণ বেশি। জিডিপির আকার যদি বলি 72 সালে ছিল 2.5%, এখন 2020-21 সালে 5.47%। রপ্তানি আমরা 72-73 সময় আমরা রপ্তানি করতাম 34.84 কোটি ডলারের, সেই রপ্তানি এখন হয় 2020-21 অর্থ বছরে 3,875.83 কোটি ডলার, তার মানে 111 গুণ বেশি হচ্ছে। আমাদের মাথাপিছু আয়ের কথা আলোচনায় আনা যায়। 72-73 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $94 মাত্র, সেখানে 2020-21 সালে এসে বাংলাদেশের মাথাপিছু আয় 2,554 মার্কিন ডলার। বাজেটের আকার, বিশাল বাজেটের আকার আমরা জানি। 72-73 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট যখন দেওয়া হয় তখন 786 কোটি টাকার বাজেট ছিল। 2020-21-22 সালের আমাদের বাজেট আমরা জানি 6,03,681 কোটি টাকার বাজেট আমরা দেখতে পাচ্ছি। দারিদ্র্য বিমোচন নিয়েও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। 1973 সালে যেখানে দারিদ্র্যের হার ছিল 89%, সেখানে 2019 সালের ডেটা আছে আমার কাছে অ্যাভেলেবল, সেখানে মাত্র 20%। খাদ্যশস্য উৎপাদনে 72 সালে 1.20 কোটি টন, সেখানে 2020 সালে 4.25 কোটি টন, তার মানে 4 টাইমস বেশি হয়েছে। গড় আয়ু যেখানে 1972 সালে ছিল 46.5 বছর, সেখানে 2021 সালে বাংলাদেশের গড় আয়ু 72.8 বছর। নারীর ক্ষমতায়ন 29% ছিল 2007 সালে, 7 সালের আগের ডেটা নাই আমার কাছে অ্যাভেলেবল। 2021 সালে নারীর ক্ষমতায়ন আছে 36%। ঠিক এই ডেটাগুলোর পাশাপাশি বাংলাদেশ অনেক ক্ষেত্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয় এবং পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। এই যে ইন্ডিকেটরগুলোর কথা বললাম, এই ইন্ডিকেটরগুলো আসলে আমাদেরকে দেখিয়ে দেয় গত 50 বছরে বাংলাদেশ কত দূর এগিয়েছে, কোথায় আমরা চলে এসেছি। এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডর পিছনে অনেকগুলো চালিকা শক্তি কাজ করে। সিদ্দিকী ভাই বলছিলেন যে এর একটা বড় ক্রেডিট গোজ টু অফকোর্স আপামর জনসাধারণ। এই সকল শ্রেণী পেশার লোকজনের সম্মিলিত প্রয়াস ছাড়া এত বড় উন্নয়ন, এত বড় চোখ ধাঁধানো যে সাফল্য, সেটা অর্জন করা সম্ভব না। এই যে অর্থনৈতিক উন্নয়ন, এই উন্নয়নের পিছনে যেটা বলছিলাম যে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। এই ব্যাংকিং সেক্টরে একটা বিরাট ভূমিকা থাকে। স্বাধীনতার পর আমরা জানি যে মূলত 72 সাল থেকেই বলবো, 72 সালে প্রথম বাংলাদেশ ব্যাংক অর্ডার বলে একটা অর্ডার হয়। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, সেই সময়ে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরে আমাদের বিশাল ভূমিকা আছে, সেই কথা বিবেচনায় রেখে তৎকালীন বঙ্গবন্ধু সরকার 1972 সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার বলে একটা অর্ডার বের করে, যেটা দিয়ে পরবর্তীতে আমরা ব্যাংকিং অ্যাক্ট পেয়েছি। বাট সেই সময়ে 1972 বাংলাদেশ ব্যাংক অর্ডার ছিল, সেটা দিয়ে ব্যাংকিং কার্যক্রম মূলত শুরু। ওই সময়ে 2টি বাংলাদেশি ব্যাংক, 155টি শাখা সহ 10টি পাকিস্তানি ব্যাংক যাদের 920টি শাখা এবং 3টি বিদেশি ব্যাংক যার 14টি শাখা, এই নিয়ে তৎকালীন বাংলাদেশের ব্যাংকিং যাত্রা শুরু হয়েছিল, যার মধ্যে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, পূবালী এবং উত্তরা ব্যাংক, এইগুলো এই ব্যাংকগুলো তখন কাজ করত। 3টা ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। এইভাবে যখন যাত্রা শুরু হলো একটু একটু করে গুটি গুটি পায়ে পায়ে, তখন ব্যাংকিং সেক্টরে রিফর্ম করার জন্য 1990 সালে আমরা জানি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট FSRP বলে একটা রিফর্ম প্রজেক্ট চালু হয়েছিল। সেই রিফর্ম প্রজেক্ট চললো প্রায় 5 বছর মেয়াদি। পরবর্তীতে 96 সালে ব্যাংক রিফর্ম কমিটি BRC বলে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিভিন্ন সুপারিশ ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন হয়েছে তা না, হয়তো এখনো সম্ভব হয়নি। তো
তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের দিকে দেখি, তাহলে আমরা দেখি যে 61টি শিডিউল ব্যাংকস এই 50 বছরের মাথায়, যেখানে আমি বললাম আপনাকে যে 72 সালে যেখানে খুবই পাকিস্তানি কিছু ইনহেরিটেড ব্যাংক দিয়ে আমাদের ব্যাংকিং সিস্টেমের যাত্রা শুরু হয়েছিল, সেখানে এই 50 বছরের মাথায় এখন আমাদের 61টি শিডিউল ব্যাংকস, যার মধ্যে 43টাই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস, 6টি স্টেট কন্ট্রোল কমার্শিয়াল ব্যাংক, 3টি স্পেশালাইজড ব্যাংকস, 9টি ফরেন ব্যাংকস বাংলাদেশে কার্যকর আছে, 10টি ইসলামী শরিয়া বেসড ব্যাংক, আমাদের বিভিন্ন ব্যাংকের যারা ইসলামী শরিয়া বেসড ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন, 5টি আছে নন শিডিউল ব্যাংকস, এবং এর বাইরেও 34টি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কাজ করছে। আমরা যদি সার্ভিসের দিকে যাই, ব্যাংকিং এর যে সার্ভিস, আমি 25 বছর ব্যাংকে কাজ করি। আমি 70, 72, 75 সালের ব্যাংকিং এর কথা আমি তখন খুবই ছোট, আমি মনে করতে পারবো না, বাট এই লাস্ট 50 বছর বাংলাদেশের ইতিহাসের 25 বছর আগেও যদি আমি যাই, 25 বছর আগে আমি যখন ব্যাংকিং পেশা শুরু করি, আমার ব্যাংকিং পেশা, তখনও যা দেখেছি আমাদের সবকটি ব্যাংক একদম কলমে লেখা, অ্যাবসলিউটলি ম্যানুয়াল ব্যাংকিং ছিল। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। ডিজিটাল বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে যে অভূতপূর্ব গুরুত্ব রেখেছে এবং অভূতপূর্ণ ভূমিকা রেখেছে, তার নজির আমরা দেখতে পাই। এই 25 বছর আগেও যেখানে লেজার ব্যাংকিং ছিল, সেখানে এখন যতগুলো ব্যাংকের কথা বললাম, সবগুলো ব্যাংক ট্রুলি কম্পিউটারাইজড, ট্রুলি অনলাইন বেসড ব্যাংকিং চলছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের কথা মনে পড়ে আমার, যেখানে এক পাতার একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ছিল, নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি কয়েকটা তথ্য দিয়েই আপনি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারতেন, এবং সেটা দেখলে মনে হতো যে খুব সহজ, আসলে সেটা খুব কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মতো ছিল না, কারণ কার অ্যাকাউন্ট ওপেন করছি, তার নাম কি, তার ছবি কি ইত্যাদি সেগুলো করা ছিল না। আজকাল এনআইডি হয়ে যাওয়ার কারণে এবং এনআইডির যে ডেটাবেস, ন্যাশনাল যে ডেটাবেস, সেগুলো সবগুলো ব্যাংকের সাথে যুক্ত থাকার কারণে আমরা সহজেই কেওয়াইসি বলি, নো ইউর কাস্টমার অথবা কাস্টমারকে জানা, সেই পরিচয়ের কাজটা কিন্তু আমরা করতে পারছি। এবং সেন্ট্রাল ব্যাংক সম্প্রতি সার্কুলার দিয়ে আমাদেরকে বলছে যে খুব শিগগিরই, আপনারা জানেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে একজন পরিচয় দানকারীর প্রয়োজন পড়তো, আই মিন ইন্ট্রোডিউসারের দরকার হতো, এবং খুব অলরেডি শুরু হয়ে গেছে যে আমরা যখন ইলেকট্রনিক কেওয়াইসি করব, তখন আমাদের এই পরিচয় দানকারী কাউকে খুঁজতে হবে না, কাউকে আনতে হবে না, কারণ আপনার এনআইডির ডেটাবেজের সাথেই স্বয়ংক্রিয়ভাবেই আপনার ইকেওয়াইসি হয়ে যাবে। সো এই লেজার ব্যাংকিং থেকে আপনার কম্পিউটারাইজড ব্যাংকিং, এক শাখা থেকে এখন একজন লোকের বাংলাদেশের কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই, যে কোনো প্রান্তে হোক না কেন, সে বাংলাদেশের অন্য যে কোনো প্রান্ত থেকে সে অ্যাকাউন্ট লেনদেন করতে পারে। তার মানে কোনো পার্টিকুলার কোনো একটি শাখায় যদি তার অ্যাকাউন্ট থাকে কোনো একটা ব্যাংকের, সে ধরে নিবে যে ওই ব্যাংকের সকল শাখাতেই তার অ্যাকাউন্ট আছে, বিকজ সকল শাখা থেকেই সে এই সুবিধাটা পেতে পারে। আপনি ক্রস বর্ডার ট্রেডের কথা যদি আমরা বলি, ক্রস বর্ডার বাণিজ্যের কথা যদি আমরা বলি, এখন ব্যাংকগুলোতে এরকম সেবা আমরা নিশ্চিত করছি যে আপনি দেশের বাইরে থাকলেও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আপনার টাকা ট্রান্সফার করা, টাকা উত্তোলন করা এটিএম মেশিনের মাধ্যমে, অটোমেটেড টেলার মেশিন, আপনার ইন্টারনেট ব্যাংকিং যা আছে, অ্যান্ড ইভেন মোবাইল অ্যাপসের মধ্যেও ম্যাক্সিমাম ব্যাংকগুলোরই মোবাইল অ্যাপসে তাদের অ্যাপস থাকে, যেখানে স্মার্টফোন দিয়ে আপনি যত্রতত্র যখন খুশি তখন 24/7, রাত দিন, শুক্রবার, বন্ধের দিন, ঈদের দিন বলে কোনো কথা না, যে কোনো সময়ই আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবো এবং পারছিও তাই। তো কাজেই গত 50 বছরের ব্যাংকিং এর যে ধারাবাহিকতা, সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখি যে দেশ যেভাবে এগিয়ে আসছে, যেভাবে উন্নয়ন এগিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় ব্যাংকগুলোতেও ব্যাংকের বিভিন্ন পণ্য, বিভিন্ন সেবা এবং তাদের যে উপস্থিতি, তাদের যে নেটওয়ার্ক, তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেগুলো দিয়ে জনগণের দৌড়গোড়ায় যাওয়ার একটা প্রচেষ্টা ব্যাংকগুলোর মধ্যে আছে। এবং ব্যাংকগুলো এইগুলো সুন্দরভাবে আমি মনে করি যে করে যাচ্ছে। ফিনান্সিয়াল ইনক্লুশন, আমরা যদি আর্থিক অন্তর্ভুক্তির কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে গ্রামে গঞ্জে ব্যাংক ছড়িয়ে যাচ্ছে। সরকারের বাংলাদেশ ব্যাংকের একটা নীতিমালাই আছে যে শহরে একটা ব্যাংক করতে হলে গ্রামে দুটা শাখা করতে হবে। সো আমাদের দেশে এখন 8,500, 9,000-এরও বেশি শাখা আছে।
সেগুলো নিয়ে ব্যাংকগুলো কার্যক্রম পরিচালনা করছে। তো তবে এই জায়গায় আমার একটা কথা আছে জনাব রফিকুল ইসলাম স্যার, যে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সিদ্দিক স্যার আমাদের কথা শুনছেন অনেকক্ষণ যাবত আমাদের সঙ্গে আছেন, যে আমরা গ্রামের যে ব্যাংকগুলোর কথা বলছি সেই জায়গায়ও যদি একটু আমরা ভালো করে খেয়াল করি, এখন হয়তোবা উপশাখা আসাতে অনেক কিছু সহজ হয়েছে। উপশাখা আসার আগ পর্যন্ত হয়তোবা সিদ্দিকী স্যার আপনিও খেয়াল করেছেন যে গ্রামের যেই বাজারটা, যেই এলাকাটায়, যেই উপজেলায় বা যেই থানা এলাকায় ব্যাংক রয়েছে, দেখা যাচ্ছে যে সেই জায়গায় অনেকগুলো ব্যাংকের শাখা, অথচ এই পুরো উপজেলাটা এমন হতে পারে যে এটা একটা 10 বর্গ কিলোমিটারের উপজেলা। এই 10 বর্গ কিলোমিটারের মধ্যে শুধু ওই এক জায়গাতেই 10টা ব্যাংকের শাখা রয়েছে, অথচ এই পুরো মানে অন্যান্য যারা একটু দূরে রয়েছেন ওদেরকে হয়তো 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আসতে হয়। অথচ তার বাড়ির কাছাকাছি যে বাজারগুলো রয়েছে, বাংলাদেশে কিন্তু মানে বাজার কেন্দ্রিকই ওই জায়গার বাণিজ্যগুলো গড়ে ওঠে, সেই জায়গাতে কোনো ব্যাংক নেই। তা এখানে মূলত আমার কাছে যেটা মনে হয় বা অনেকেই বলেন যেটা, যে ওই সিগনিফিকেন্ট ওই এরিয়াতে বিজনেস ভালো হয় এবং ব্যাংক চালানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তাদের ব্যাংক পরিচালনা করার যে মুনাফাটা রয়েছে সেটার দিকেও বিবেচনা করেন, সেই জন্যই সেই জায়গায় এই ব্যাংকিং কার্যক্রম স্থাপন করার চেষ্টা করেন। তো সেটা মনে হয় যদি আরেকটু মানে রিমোট এরিয়াগুলোতে আরেকটু ছড়িয়ে যাওয়া যেত আর কি, তাহলে মনে হয় ব্যাপারটা আরো ভালো হতো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি একটু অ্যাড করি আপনার সাথে। এখন পর্যন্ত আমাদের সঠিক ডেটা নেই আমার কাছে, আমি জানি না সিদ্দিকী ভাই হয়তো বলতে পারবেন, একদম অ্যাকুরেট ডেটা নেই, বাট আমার কাছে একটা রাফ ডেটা আছে। তাতে আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 40% বা মোর দেন 40% হচ্ছে আমাদের এখন পর্যন্ত আনব্যাংকড পপুলেশন রয়েছে। তার মানে আমরা ধরেন 60% লোকের জন্য হয়তো ব্যাংকিং ব্যবস্থা করতে পেরেছি, এখনো 40%, মোর দেন 40% সেই তাদের ব্যাংকিং ব্যবস্থা করতে পারেনি। ইউ আর ভেরি মাচ কারেক্ট যে আমরা দেখেন কেন এরকমটা হয়, যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে ব্যাংকগুলো যেহেতু একটা প্রফিটেবল অর্গানাইজেশন, তাদেরকে তো প্রফিট মেক করতে হবে। সো তারা যখন শাখা সম্প্রসারণ করে তখন স্বভাবতই সে শাখা সম্প্রসারণের ক্ষেত্রে তারা বিবেচনায় নেয় যে আমি এমন একটা জায়গায় শাখা করব যেখানে 1 বছর 2 বছর, কথার কথা একটা ব্রেক ইভেন টাইমের মধ্যেই যাতে আমি একটা সময়ের মধ্যে যাতে আমি ব্রেক ইভেন্টে চলে আসতে পারি। যেহেতু ব্যাংক একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, কাজে সে এমন জায়গায় লগ্নি করবে, তার বিল্ডিং, ব্রাঞ্চের ম্যান পাওয়ার ইত্যাদিতে তার অনেক খরচ আছে। সো আপনি যেটা বললেন যে কোনো একটা বাজারে, একটা উপজেলায় গেলে দেখা যায় যে উপজেলার সদরেই হয়তো 4-5টা ব্যাংকের শাখা আছে, বাট ইউনিয়নের মধ্যে, গ্রামের মধ্যে কোনো একটা জায়গায় হয়তো নাই। ভেরি ট্রু, বাট আজকাল কিন্তু শুরু হয়েছে। আপনি দেখবেন যেটা বললেন আপনি, যে উপশাখাগুলো চলে আসার কারণে আজকাল এই স্ট্র্যাটেজি থেকে অনেকগুলো ব্যাংকই অনেকটা দূরে সরে আসছে, যে যেখানেই অনেক ব্যাংকের শাখা সেখানেই আমি শাখা করব তা না। সেটাও একটা স্ট্র্যাটেজি ছিল যে লোকজন এক জায়গায় ব্যাংকিং করতে আসলে সে তখন তার স্বাচ্ছন্দ্য মতো কোন ব্যাংকে ব্যাংকিং করবে সেটা একটা বিষয় থাকে, নিরাপত্তার একটা ব্যাপার থাকে। বাজার এলাকায় ব্যাংকের, যেহেতু ব্যাংকে টাকা পয়সা থাকে, সেই জন্য খুব ধরেন যেখানে প্রশাসনের লোক থাকে, থানা পুলিশ কাছাকাছি থাকে, আমি গ্রামের কথা বলছি, সো নিরাপত্তারও একটা বিষয় থাকে। সেই সমস্ত কারণে আসলে বাজার ভিত্তিক অথবা বন্দর ভিত্তিক ব্যবসা বাণিজ্য কিন্তু গড়ে ওঠে ওইভাবেই, দেখবেন একই সাথে ব্যাংকগুলো ওইভাবে গড়ে ওঠে। বাট সাম্প্রতিককালে লক্ষ্য করবেন যে উপশাখাগুলো যখন, সাব ব্রাঞ্চগুলো যখন আমরা শুরু করছি, তখন কিন্তু আমরা ছোট ছোট জায়গায় 700, 600, 800 স্কোয়ার ফিট, খুব বেশি হলে 1000 স্কোয়ার ফিটের মধ্যে ছোট ছোট জায়গায় ব্রাঞ্চ হচ্ছে, এবং একটা বড় শাখার অধীনে আর একটা শাখা হচ্ছে। ওভার দ্য নাইট কেউ ওখানে হয়তো টাকা পয়সা রাখছেন না, মূল শাখায় নিয়ে যাচ্ছে। তো এটা যখন স্প্রেড হচ্ছে, তখন আমরা দেখতে পাই যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ওই আপনি যেটা বললেন যে একটা বাজার, সেখানে হয়তো কিছু দোকানপাট আছে বা পাশে গ্রাম আছে, ওইখানেও কিন্তু আজকাল ব্যাংকের এই উপশাখাগুলো ছড়িয়ে যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাংক হয়তো সরাসরি কোথাও উপশাখা করতে পারছে না, কিন্তু আমরা এজেন্ট ব্যাংকিং এর কথা জানি। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আপনি যেটা বললেন যে ওই বাজারে গেলে সেখানে হয়তো কয়েকটা দোকানপাট আছে, হয়তো একটা বড় মুদি দোকান আছে, একটা টিন বিক্রির দোকান, একটা চাল বিক্রির বড় দোকান আছে, সেখানেও কিন্তু অনেক জায়গায়, আমি বলছি না সব গ্রামেই হয়ে গেছে, বাট শুরু হয়েছে অ্যাটলিস্ট।
এজেন্ট ব্যাংকিং এর যে পদক্ষেপ, এজেন্ট ব্যাংকিং এর যে ডোর স্টেপস গুলো, সেগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এখনো, এবং আরো সম্প্রচারিত হচ্ছে। ওই আপনার ওই কথায় যাচ্ছি যে যেখানে অনেক ব্যাংক যেখানে আছে সেখানেই যে ব্যাংক করতে হবে, সেই ধারণার থেকে, সেই ভাবধারা থেকে কিন্তু ব্যাংকগুলো অনেকটা এখন ওই ধারায় আসছে যে যেখানে আনব্যাংকড পপুলেশন আছে, জার্মানি যেখানে কোনোই ব্যাংকের শাখা নাই, সেখানেই আমরা ব্যাংকিং করব। এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাই অনেক অনেক ব্যাংক তারা এমন এমন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উপশাখা খুলছেন, বিশেষ করে যে যেখানে তারাই প্রথম, এর আগে আর কোনোই শাখা হয়তো নাই। আমি একটা জিনিস আপনার কাছে জেনে নেই যে এইটা শাখা খোলার ক্ষেত্রে যেটা ছিল যে শহরে শাখা খুললে তার সঙ্গে গ্রামেও শাখা খুলতে হবে, উপশাখার ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই যে উপশাখা শহরে খুললে গ্রামেও তার সঙ্গে খুলতে হবে, এমন কি? না, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন্স আছে আমাদের জন্য, কমার্শিয়াল ব্যাংকসগুলোর জন্য, তাতে পূর্ণাঙ্গ শাখা খোলার ক্ষেত্রে আমাদের এই অনুপাত, যে অনুপাতের কথা বললাম 2:1, অথবা ঘুরিয়ে বললে শহরে একটা করলে গ্রামে দুইটা করতে হবে, বা এটা আছে। কিন্তু উপশাখার খোলার ক্ষেত্রে এরকম কোনো নীতিমালা নাই। তবে সেন্ট্রাল ব্যাংক বরাবরই এনকারেজ করে আমাদেরকে এগুলো, এই শাখাগুলো খোলার আগে একটা নীতিগত অনুমোদন নিতে হয় পরের বছরে। যেমন প্রতি বছরের নভেম্বরের মধ্যে পরের বছরে কতগুলো শাখা খুলবো, শহুরে শাখা কতগুলো হবে, গ্রামীণ শাখা কতগুলো হবে, সেগুলোর একটা নীতিগত অনুমোদন নিতে হয়। কিন্তু উপশাখার ক্ষেত্রে এরকম নীতিগত অনুমোদন নিতে হয় না সংখ্যার বিচারে। তবে যেটা আপনি বললেন যে সেন্ট্রাল ব্যাংক এনকারেজ করে যে আনব্যাংকড পপুলেশন যেখানে আছে, মানে যেখানে ব্যাংকের শাখা নাই, সেটা শহর হোক অথবা গ্রাম হোক। শহরের মধ্যে আপনি ধরেন, আমি ঢাকা শহরের কথাই যদি বলি, ঢাকা শহরে উত্তরা একটা বিরাট একটা বড় আবাসিক এলাকা। আপনি দেখবেন উত্তরায় গুনলে দেখবেন যে কয়টা, 10টা 15টা 20টা ব্যাংক আছে হয়তো, কিন্তু ওখানে যেই পরিমাণ লোকজন বসবাস করে, আপনি মিরপুরের কথা ধরেন, মিরপুর, শাহালি, এই গ্রেটার মিরপুরকে যদি আমরা চিন্তা করি, আপনার এইদিকে পশ্চিম দিকে একদম গাবতলী পর্যন্ত বেরিবাদ, ওইদিকে একদম ধরেন ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত, যদি এই বিশাল এলাকা যদি আমরা চিন্তা করি, এখানে দেখবেন যে যেই পরিমাণ ডেন্সিটি অফ পপুলেশন, যেই পরিমাণ লোকের বসবাস, সেই তুলনায় কিন্তু ব্যাংকের শাখা অনেক কম। এবং উপশাখা আসার পরে যেটা আমার চোখে পড়েছে, সম্ভবত এমএস সিদ্দিকী স্যারের চোখেও পড়েছে, এখন কিন্তু অনেক ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি যে গলিতে গলিতে উপশাখা খুলে দিচ্ছেন, মানে যাতে এই গলির মানুষজন অন্তত পক্ষে এই ব্যাংকেই ট্রানজেকশন করে। সবার আগে গিয়ে গলি দখল চলছে এখন উপশাখা নিয়ে। এবং আমি যদি আমার নিজের বাসার কথাই বলি, আমার বাসার কাছাকাছি একটা দুটা ব্যাংক ছিল ঢাকা শহরের এক পাশে, সেখানে এখন আমি দেখি যে মানে আমার যতগুলো সম্ভাব্য রাস্তা দিয়ে আমার বাসায় যাওয়া যায়, সবগুলো রাস্তাতেই এখন কোনো না কোনো ব্যাংকের উপশাখা হয়ে গেছে। এটা কিন্তু মানে আমার সকল মানুষের জন্য ভালো হয়েছে। জি, বলছিলেন রফিকুল ইসলাম। জি, হ্যাঁ, ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন। আসলে ধরুন উপশাখাগুলো খোলার সময় আমরা কি দেখি, আমরা তো সবগুলো ব্যাংকই একটা চর্চা করে যে কোনো একটা শাখা খোলার আগে তারা নিজেদের মতো করেই, ঠিক গবেষণা বলবো না, বাট একটা মার্কেট স্টাডি তো থাকেই, যে আমি কোন এলাকায় শাখা খুলতে যাব, সেখানের জনসংখ্যা কি, সেখানের ব্যবসা বাণিজ্য কি আছে, ওখানে কয়টা ব্যাংক এখন অপারেট করে, তাদের ডিপোজিট কেমন, তাদের অ্যাসেট কেমন, তাদের লোন কেমন আছে, প্রফিটেবিলিটি কেমন আছে। তো আপনি যেটা বললেন যে ওইগুলো যখন ফেভারেবল, ডেটাগুলো যখন ফেভারেবল হয়, তখন অন্য নতুন একটা ব্যাংক চিন্তা করে যে ঠিক আছে, ওইখানে আমার একটা পূর্ণাঙ্গ শাখা নেই, তো আমি যদি একটা ছোট উপশাখা ওপেন করতে পারি ওখানে, তাহলে ওইখানে যে কটা শাখা ব্যাংক এখন অপারেট করে, অ্যাটলিস্ট তাদের সাথে আমি ওই এলাকার মার্কেট শেয়ারটা ভাগাভাগি করতে পারবো, এবং এটা আমাদের জন্য প্রফিটেবল হবে। এবং সেই চিন্তা করেই কিন্তু উপশাখাগুলো এগুচ্ছে। এবং আমি তো বলবো যে ভালো, যারা গ্রাহক আছেন তাদের জন্য, তাদের জন্য ভালো হলো, তাদের জন্য ভালো হলো। জি, তবে ওই কথাটা যেটা বললাম যে আনব্যাংকড পপুলেশন যেখানে আছে, সেটা শহরেই হোক এবং গ্রামেই হোক, আপনার ওই প্রবণতা থেকে এখন লোকজন, আমরা ব্যাংকাররাও, আমরা যারা ব্যাংকের বিভিন্ন শাখা বা উপশাখা সেট আপ করে, আমরাও ওই প্রবণতা থেকে বেরিয়ে আসছি যে ব্যাংকগুলি, ধরেন উত্তরার অমুক রোডে সবগুলো ব্যাংকের শাখা থাকতে হবে, তা কিন্তু এখন দেখবেন যে সেখান থেকে, সেই জায়গাটা থেকে সরে এসে, এবং গ্রামেও একই কথা, যে যেখানেই ব্যাংকগুলো ওখান থেকে না, বরং যেই বাজারে অথবা যেই এলাকায় অথবা যেই
ওয়ার্ডে জি ঢাকার কথা যদি বলি, যেখানে ব্যাংক মোটেই নেই, সেখানে কিন্তু উপশাখাই বলি আর শাখাই বলি, সেগুলো ধীরে হলেও সম্প্রসারিত হচ্ছে। এটা একটা আশার দিক। জি আমরা আরো একটা ইস্যু নিয়ে দুজনের কাছে যেতে চাই, সেটা হচ্ছে সিদ্দিকী স্যার যখন কথা বলছিলেন তিনি বলছিলেন যে আমাদের গার্মেন্টস এর শিল্প বিপ্লব, আমাদের বাংলাদেশের শিল্প বিপ্লবের মধ্যে তো গার্মেন্টস শিল্পকেই সবার আগে ধরা হচ্ছে। তো সেই গার্মেন্টস এর শিল্প বিপ্লবে আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখি যে শিল্প খাতে শিল্প ব্যাংক থাকে বা শিল্প ঋণ দেওয়ার মতো কিছু প্রতিষ্ঠান থাকে যারা শিল্প ঋণ দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশের এই শিল্প বিপ্লবে কিন্তু যে শিল্প ব্যাংক বা শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর ঋণ ব্যবস্থা তা কিন্তু আমরা মানে সেভাবে বড় পরিসরে দেখিনি। যেভাবে বড় পরিসরে আমরা দেখেছি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে, বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্প ঋণ দিয়ে শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে কিন্তু এক বিরাট অবদান রেখেছে। এই জায়গাটা নিয়ে আমরা প্রথমে একটু শুনতে চাই জনাব এম এ সিদ্দিকী আপনার কাছে, তারপরে আমরা যাব জনাব রফিকুল ইসলামের কাছে। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটা আশ্চর্য ঘটনা, কারণ বাংলাদেশের শিল্পের যে গোড়াপত্তন সেটা যদি ইস্ট পাকিস্তান থেকে শুরু হয়, সেখানে কিন্তু শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার একটা বিশাল ভূমিকা ছিল। এবং বিআইডিসি, ইপিআইডিসি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন নামের একটা সংস্থা ছিল, সেই সংস্থা প্রমোট করত, তারা স্পন্সর হয়ে একটা ইন্ডাস্ট্রি করত, তখন ওদের কাছে 100% শেয়ার থাকতো, ফেজ ওয়াইজ তারা এই শেয়ার গুলো বিক্রি করতো, সার্টেন একটা স্টেজে এসে 100% শেয়ার বিক্রি করে দিত। জুট মিল, টেক্সটাইল মিল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও সুগার মিল গুলো আমাদের তো সেই ইস্ট পাকিস্তানে এইভাবে হয়েছে। আশ্চর্যজনক ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু সেই প্যাটার্নটা টোটালি চেঞ্জ হয়ে গেল। শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা তাদের সেই ভূমিকাটা পালন করতে পারলো না। সেখানে কমার্শিয়াল ব্যাংকগুলো এগিয়ে আসলো এবং তারা যদিও শর্ট টার্ম লোনের জন্যই বিজনেস করে, কিন্তু তারপরেও তারা 10 বছর, 12 বছর, 15 বছরের লোন পিরিয়ড দিয়ে, টার্ম দিয়ে ইন্ডাস্ট্রিয়াল লোন গুলো দিল। এবং এই যে দিল, এটা শিল্প ব্যাংকের ব্যর্থতা কেন হলো, এটার একটা বড় মূল কারণ হচ্ছে যে আগের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, যে ইন্ডাস্ট্রিগুলো ন্যাশনালাইজড হয়েছে ইস্ট পাকিস্তান আমাদের, সেগুলো কিন্তু গ্রাজুয়ালি সিক হইতে শুরু করলো। আমি যে একটু আগে বলেছি যে 72-73 সালে যে ইন্ডাস্ট্রিগুলো প্রফিট করছিল সেগুলো কিন্তু একটা পর্যায়ে এসে লস করা শুরু করলো। এবং আপনার ঋণ খেলাপির একটা বিশাল অংশ কিন্তু এই কর্পোরেশন গুলো, সেক্টর কর্পোরেশন গুলো, এদের মূলত এদের লোনের বোঝার কারণে শিল্প ব্যাংক এবং শিল্প সংস্থা সিক হয়ে গেল। এছাড়াও 1975 সালের পরে একটা সরকারের আমলে মানি ইজ নো প্রবলেম বলে একটা হুজুগ তুলে দেওয়া হলো, বলা হলো যে ব্যাংক থেকে লোন নিয়ে ইন্ডাস্ট্রি করো, টাকা ফেরত দিতে হবে না। এবং তখন যারা ইন্ডাস্ট্রি করলো তাদের কেউই ওই ইন্ডাস্ট্রির কোনো অভিজ্ঞতা ছিল না, ইভেন কোনো ট্রেডিং এর অভিজ্ঞতা ছিল না। আশ্চর্যজনক ভাবে সরি টু সে, আপনারা দুইজনই ওই জেনারেশনের না হলেও পরবর্তী জেনারেশনের, আপনাদের আগের জেনারেশনের ব্যাংকাররা কিন্তু এই জিনিসটা প্রপারলি হয়তো ইভালুয়েট করেন নাই, যে একজন কাপড়ের ব্যবসায়ীকে একটা কাপড়ের ইন্ডাস্ট্রি করতে দেওয়া যায়, কিন্তু একজন মুদি দোকানদারকে কি করে, অথবা একজন কন্ট্রাক্টরকে, সিভিল কন্ট্রাক্টরকে কেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির লোন দেওয়া হলো? এই ব্যাপারটা প্রায় কোনো এক্সপেরিয়েন্স নেই, সে ওইখানে লোন দেওয়া হলো এবং দেখা গেল যে বেশিরভাগ ইন্ডাস্ট্রি ওই সময়ে 5-7 বছরের ভিতরে যতগুলি লোন দেওয়া হয়েছে তার প্রায় মোর দেন 50% ইন্ডাস্ট্রি সিক হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। 1980-81 সালে তখন আমি শিল্প ব্যাংকে নিয়মিত যেতাম। শিল্প ব্যাংক তখন একটা লোন দিত, ইন্ডিয়ান একটা ক্রেডিট লাইন ছিল, টাইট ক্রেডিট। ওইখানটার সিদ্ধান্ত নেওয়া হলো যে 30 লোমের উইভিং মিলের পারমিশন দেবে এবং অটোমেটিক রাইস মিল বিক্রি হয়, কারণ এটা টাইট লোন হওয়ার কারণে মেশিনারি শুধু ইন্ডিয়া থেকে কেনা যায়। এখন দেখা গেল, আপনারা এখন ব্যাংকার হিসেবে আপনারা খুব ভালো করে জানেন, আমার বলার প্রয়োজন নেই, 30 লুমের কোনো ইন্ডাস্ট্রি ভায়াবল হতে পারে না। মিনিমাম 100 লুম যদি না হয় সেই উইভিং মিলটা ভায়াবল হতে পারে না। আর তখন যে অটোমেটিক রাইস মিল গুলো দেওয়া হলো, সেই অটোমেটিক রাইস মিল গুলোর প্রায় প্রত্যেকটাই সিক হয়ে গেল, কারণ প্রপার লোকেশন সিলেকশন করে সেই লোন গুলো দেওয়া হয়নি। এখন আমাদের দেশে তখন যতগুলো রাইস মিল ছিল তার থেকে এখন অন্তত 10 গুণ বেশি অটোমেটিক রাইস মিল আছে, কারণ এখন যে রাইস মিল গুলো আছে এগুলোর মালিক হচ্ছে
ধানের যে আড়তদার আছে তারা, যারা হোলসেল করে, যারা লগ্গি দেয়, যারা প্রচুর হাজার হাজার টন স্টোর করার মতো গোডাউন আছে, তারাই অটোমেটিক রাইস মিল করছে, তারাই প্রফিট করে সেই রাইস মিল গুলো চালাচ্ছে। অর্থাৎ আমাদের যে পলিসির ভিতরে, আমি শুধু আপনাদের ব্যাংকারদেরকে শুধু দোষ দিচ্ছি না, এটা আপনারা মনে করবেন না, আমি বলছি যে হোল সিস্টেমটা, সরকারের পলিসি মেকাররা তখন কোথায় ছিল, কোন লোকেশন। আমি নিজে একটা রাইস মিলের সাথে জড়িত ছিলাম, সেটা দেওয়া হয়েছিল কালিয়াকৈরে, এখন প্রায় শহর। এখন সেটা কিন্তু রাইস সারপ্লাস এরিয়া ছিল না। সেই এখন বাংলাদেশের যতগুলি রাইস মিল, এগুলো দিনাজপুরে, রাজশাহী, নওগাঁতে, বরিশালে, অর্থাৎ যেখানে রাইস গ্রোয়িং সেন্টার, যেখানে বড় বড় হোলসেলার আড়তদার আছে। তা আমরা তখন কেন ভুলটা করলাম? এইরকম আমি দুইটা এক্সাম্পল দিলাম, এরকম অনেকগুলো ভুল আমরা করেছি। সেই ভুলের কারণে প্রাইভেট ইন্ডাস্ট্রি, শিল্প ব্যাংকও সাফার করেছে, শিল্প ঋণ সংস্থা করেছে, ইভেন কমার্শিয়াল ব্যাংকগুলো সাফার করেছে। কিন্তু যেহেতু কমার্শিয়াল ব্যাংকগুলোর অন্যান্য ট্রেডিং বিজনেস আছে, অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রেড বা অন্যান্য ট্রেড থেকে ওরা প্রফিট করতে পেরেছে, তারা সার্ভাইভ করে গেছে, যার জন্য প্রায় সিক হয়ে গেছে, অলমোস্ট সিক হয়ে গেছে শিল্প ঋণ সংস্থা এবং শিল্প ব্যাংক। এখন আবার ওই দুইটাকে আবার এক করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে, কিন্তু এর কোনো সুফল আসছে না। সুতরাং কমার্শিয়াল ব্যাংকগুলোর যে হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ডটা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল লোন দেওয়া আসা, এটা প্রথমত সিদ্ধান্তটা ভুল ছিল, আবার এট দি সেম টাইম বলতে হয় ভুলও ছিল না, তখন অল্টারনেট কোনো লোন দেওয়ার কোনো সংস্থাও তো ছিল না। সুতরাং কমার্শিয়াল ব্যাংকগুলোকেই এগিয়ে আসতে হয়েছে শিল্পের লোন দেওয়ার জন্য, এবং সেটা আমি বলবো যে ভুল হলেও সেটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ কন্ট্রিবিউশন হিসেবে দেখা দিয়েছে। এবং শিল্প ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো এখন অলরেডি ভালো দক্ষতা অর্জন করেছে শিল্প ঋণ দেওয়ার ব্যাপারে। জনাব রফিকুল ইসলাম। জি, সিদ্দিকী ভাইকে ধন্যবাদ। সিদ্দিকী ভাই যথার্থই বললেন। যেমনটা আমি আমার গোড়ার বক্তব্যে বলেছিলাম যে 3টি স্পেশালাইজড ব্যাংকস গঠন করা হয়েছিল এই বিভিন্ন সেক্টরের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য, ইন্ডাস্ট্রি সেক্টরে যাতে ফাইন্যান্স করা যায়। কি কি ছিল? বাংলাদেশ শিল্প ব্যাংক ছিল, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এবং কৃষিতে ব্যাপক উন্নয়ন, যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, সেটার জন্য ছিল কৃষি ব্যাংক। কিন্তু সিদ্দিকী ভাই যেটা বললেন যথার্থই, যে এইগুলো আসলে কাজ করেনি ভালো মতো, তার ফলাফল আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু এইভাবে দেখি যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসগুলো তাদের যে ডিপোজিট আহরণ, তাদের যে জনগণের কাছ থেকে, আপামর জনগণের কাছ থেকে, ডিপোজিটরদের কাছ থেকে যে তারা আমানত সংগ্রহ করে, তার রেঞ্জটা কেমন, সময়কালটা কেমন। আপনি দেখবেন যে আমরা কয়েক ভাগে দেখি, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখে লোকজন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে। এই কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের টাকা যখন তখন কাস্টমার চাইলে উত্তোলন করতে পারে। আমরা ডিপিএস এর কথা জানি, কমনলি নোন অ্যাজ ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। সেগুলো 5 বছর, 3 বছর, 8 বছর, এর বেশি মেয়াদের ইউজুয়ালি হয় না, কারণ এর বেশি মেয়াদি করলে সেটা খুব একটা ভায়াবল হয় না। ফিক্সড ডিপোজিটের কথা আমরা জানি, এফডিআর নামে যেগুলো পরিচিত, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর। কোনো কোনো ব্যাংকের 2 বছর, ডাবল স্কিম থাকে 3 বছর, ইত্যাদি এরকম থাকে। তার মানে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে দেখবেন যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোতে আমরা যে আমানত সংগ্রহ করি, সেগুলোর গড় মেয়াদ কিন্তু এই 3 মাস, 6 মাস, 1 বছর। ডিপিএস গুলো বিবেচনা নিলে হয়তো 2 বছর, 3 বছর গড়ে, যদি আমি সবগুলোকে গড় করি। সো পাশাপাশি যদি আমি লেন্ডিং দেখি, সিদ্দিকী ভাই যেটা বলছিলেন যে আমাদেরকে লং টার্ম ফাইন্যান্স যদি করতে হয়, তাহলে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে গাইডলাইন্স আছে, আমাদেরকে যে ডিপোজিটের সাথে লেন্ডিং এর যে টাইমিং ম্যাচ করতে হয়, আমাদের যে প্রোফাইলিং ম্যাচ করতে হয় সময়ের সাথে। কেন কি, যে আমার গ্রাহক, আমি যদি একটা সহজ এক্সাম্পল এইভাবে বলি, যে আমি গ্রাহকের কাছ থেকে ডিপোজিট নিয়েছি 1 বছরের জন্য 100 টাকা ফর এক্সাম্পল। সেই 100 টাকা আমি কি করি? আমি তার আমার ঘরেই রাখি না। সেই 100 টাকা তো আমি আরেকজন গ্রাহককে, যার ঋণ প্রয়োজন, তাকে আমি ঋণ দিলাম 5 বছর মেয়াদি। তো দেখেন 1 বছর পরে আমার এই গ্রাহক, এটা একটা সিম্পল এক্সাম্পল, এক্স্যাক্টলি এইভাবেই কাজ করে তা না, অনেক গ্রাহক অনেক থাকে, এভারেজ করতে হয়। তো
তো সেই গ্রাহক 1 বছর পরে ওনার টাকা কিন্তু চাওয়া মাত্র আমরা দিতে বাধ্য, এবং উনি তার আগেও তো ভাঙতে পারেন। আমি ধরে নিলাম যে ওনার মেয়াদান্তেই উনি টাকা নেবেন, সেই টাকা কিন্তু আমি আবার লেন্ডিং করেছি 8 বছরের জন্য, লং টার্মে লেন্ডিং করেছি শিল্প খাতে। তো তখনই কিন্তু আমাদের এই মিসম্যাচটা শুরু হয়, এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় আমরা ডিপোজিট ক্রাঞ্চে পড়ে যাই, আমাদের ক্রাইসিস ক্রিয়েট হয়, এক ধরনের আর্টিফিশিয়াল বাবল, আর্টিফিশিয়াল ক্রাইসিসও ক্রিয়েট হয়। কেন কি, আমরা যেই মেয়াদের জন্য আমানতগুলো সংগ্রহ করি এবং যেই মেয়াদে আমরা ঋণগুলো দিয়ে থাকি সেগুলোতে কিন্তু ম্যাচ করার কথা না। তো তাহলে করছি কেন? সিদ্দিক ভাই যেটা বলছিলেন, যে যেহেতু ওই যে 3টা প্রতিষ্ঠানের কথা বললাম, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং কৃষির জন্য স্পেশালি বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলোকে তো তৈরি করা হয়েছিল আসলে ওই উদ্দেশ্য নিয়ে যে কৃষি ব্যাংক কৃষকের গ্রামে গঞ্জে যেখানেই কৃষির ব্যবস্থা থাকবে সেটা নিয়ে তারা স্পেশালি কাজ করবে, এবং বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা তারা শিল্পের প্রসারের জন্য দীর্ঘমেয়াদী ঋণগুলো দিবেন। কিন্তু সেগুলো যেহেতু হলো না, আমি আর কারণ ব্যাখ্যায় না যাই, সিদ্দিকী ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন যে কোন কোন পলিসিগত ভুলগুলোর কারণে সেগুলো আগালো না, হলো না, ফলে ব্যবসা তো স্থবির হয়ে যাবে। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো এগিয়ে আসলো, এবং আমি বলবো যে তাদের চলতে কষ্ট বলতে এই যে তাদের টাইম ম্যাচিং করা ডিপোজিটের সাথে লেন্ডিং এর, সেটা ঠিকমতো না মিললেও আমি তো বলবো যে শিল্প খাতেও ব্যাংকগুলো, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো বিশেষ করে, তারা যথার্থই এবং যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। আজকের বাংলাদেশের, আমরা আমাদের গোড়ার বক্তব্যে আমাদের দেশের যে উন্নয়নের কথা বললাম, আমাদের পোশাক রপ্তানিতে আপনি পোশাক খাতের কথা বলছিলেন, যেখানে আমরা 3য় অবস্থানে আছি, সবজি উৎপাদনে 3য়, পাট উৎপাদনে 2য়, সেখানে তো এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী যে ঋণগুলো পরিচালনা করছে, যেটা অ্যাকচুয়ালি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সেটা করার কথা না, তারা করবে শর্ট টার্ম ফাইন্যান্সিং করবে, বিকজ তারা শর্ট টার্মের জন্য ডিপোজিট নিয়ে থাকে, তারা ট্রেডিং এ ফাইন্যান্স করবে, তারা ক্রস বর্ডার যে আমরা ট্রেড করি, এলসি বিজনেস, ফরেন এক্সচেঞ্জ বিজনেস, সেখানে তারা ভূমিকা পালন করবে, বিকজ যেই শিল্পের জন্য স্থায়ীভাবে যেই বড় প্রতিষ্ঠান দুটার কথা আমরা বললাম যেগুলো করা হয়েছিল, তাদের আমাদের মতো ওই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার তো লাইসেন্স নেই। সো কাজেই সেখান থেকে তারা লং টার্ম ফাইন্যান্স নিবে, এবং ডে টু ডে ব্যাংকিং করার জন্য অথবা ক্রস বর্ডার যে ব্যাংকিং করতে হয় সেগুলো করার জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন করণীয় কি তাহলে? আমি যেটা মনে করি যে নীতি পর্যায়ে যেহেতু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো অথবা অল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের যেহেতু ডিপোজিট এবং অ্যাডভান্সের টাইমিং এর একটা মিসম্যাচ থেকে যায়, সেজন্য সরকারি পর্যায়ে যদি এমন নীতিমালা করে দেওয়া যায় যে ইন্ডাস্ট্রির জন্য যেহেতু স্পেশালাইজ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যথেষ্ট না, কাজে ব্যাংকগুলোর নীতিতে যেখানে আমাদের এই ডিপোজিট এবং লেন্ডিং এর যে প্রোফাইল ম্যাচিং করতে হয়, টাইম ম্যাচিং করতে হয়, সেখানে যদি একটা নীতিগত অবস্থানে নেওয়া যায়, তাহলে আমি মনে করি যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো যেভাবে শিল্প খাতে ঋণ দিয়ে আসছে, অন্যান্য খাতে তো অন্যান্য সেক্টরে তো ভূমিকা রাখছেই, ট্রেডিং এর জন্য রাখছে, স্বল্প মেয়াদী ঋণের জন্য রাখছে, আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সিং এর জন্য রাখছে। তো সেই ওইরকম একটা নীতি সহায়তা যদি থাকে, তাহলে আমি মনে করি যে দীর্ঘমেয়াদী যে লোনগুলো সেগুলোতেও প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো যে ভূমিকা রেখে আসছে সেগুলো আরো বেগবান করা সম্ভব হবে, এবং আরো ব্যাংকের তরফ থেকে আরো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা এনশিওর করা নিশ্চিত হবে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটার অনেকটা দূরে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের এই শেষের দিকে এসে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই যে বাংলাদেশ, আমরা বলছিলাম, আপনি শুরুর দিকে বলছিলেন জনাব রফিকুল ইসলাম, যে আমরা ডিজিটালাইজড হয়েছি, আমরা অনলাইন ব্যাংকিং করছি, এবং আমরা এখন দেখেছি যে আমরা মাত্র 12 ঘন্টায়, গত কয়েকদিন আগের একটা ঘটনা বলছি, যে বিনা কোনো কিছু জামানতবিহীন, কোনো সিগনেচারবিহীন, একেবারেই চট করে আবেদনের প্রেক্ষাপটে চট করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঋণ নেওয়া যাবে। এটা যখন ওপেন করে দেওয়া হলো, সাথে সাথেই আমরা দেখলাম 12 ঘন্টার মধ্যেই প্রায় 500 মানুষ এখান থেকে ঋণ নিতে পারলেন, ঋণ সুবিধা, যেটা ব্যাংকের যে ঋণের হার রয়েছে 9%, সেই 9% নিতে পারলেন। এই যে একটা অভূতপূর্ব সাফল্য আমি বলবো, মাত্র সবে শুরু হলো, এটা নিশ্চয়ই খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। আপনারা এটাকে কিভাবে দেখছেন?
এই জায়গাটা থেকে, এবং ডিজিটাল ব্যাংক গঠন করা হচ্ছে, ডিজিটাল ব্যাংকের নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। জনাব এম এ সিদ্দিকী স্যার, আপনার কাছ থেকে সেই ডিজিটাল ব্যাংক নিয়ে ছোট্ট একটু শুনে আমরা আজকে শেষ করব। ডিজিটাল ব্যাংক যত ডিজিটাল হবে তত বেশি ব্যাংকের পজিশনটা সিকিউরড হবে। যেমন রফিক ভাই একটু আগে বলছিলেন যে ইন্ট্রোডিউসারের প্রয়োজন নেই, আমরা যদি অনলাইন একজনের আইডি দিয়ে এনআইডি দিয়ে তার আইডেন্টিটিটা কনফার্ম করতে পারি তাহলে ইন্ট্রোডিউসারের প্রয়োজন নেই। তারপরে ডিজিটালি যে ট্রান্সফার, এখন যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা তো ডিজিটাল সার্ভিসের একটা অংশ। আপনারা যে আউটলেটের কথা বলছেন, মোবাইল ব্যাংকিং এর কথা, সবই ডিজিটাল, ডিজিটাল সিস্টেমের উপর বেসিস করে। এবং এই যে একটি ব্রাঞ্চ থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা জমা দেওয়া যায়, টাকা তোলা যায়, এবং এই যে আমরা ডেবিট কার্ড দিয়ে বিভিন্ন বুথ থেকে টাকা তুলতে পারি, সবই তো ডিজিটাল। এগুলো যত দ্রুত, যত বেশি এগিয়ে যাবে, ব্যাংকের কস্ট কমে যাবে, ব্যাংক অপারেশনাল কস্ট কমে যাবে, এবং ব্যাংক আরো মনোযোগী হতে পারবে ইনভেস্টমেন্টে। কারণ কাস্টমারদেরকে সার্ভিস দিতে যদি ব্যাংকের একটা মেজর পোর্শন ব্যাংকারকে ইনভলভ থাকতে হয়, যেটা এখন ডিজিটালি দেওয়া হচ্ছে, এবং আরো ডিজিটাল হলে আরো বেশি অটোমেশন হয়ে যাবে, তখন আর কোনো ব্যাংকারকে কাস্টমারকে ফেস টু ফেস সার্ভিস দিতে হবে না। এটা কস্ট কমিয়ে আনবে, এটা ইফিশিয়েন্ট করবে, পিলফারেজ কমে যাবে, এবং ব্যাংকের কন্ট্রোল আসবে অর্থনীতির উপর এবং কর্মকাণ্ডের উপর। সবকিছু মিলে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আমি তো মনে করি যতটুকু হয়েছে আরো বেশি ডিজিটাল সার্ভিসে আমাদেরকে এগোনো উচিত, এবং আমরা আশা করি আরো বেশি ডিজিটাল হবে এবং আরো বেশি ব্যাংক ইফিশিয়েন্ট হবে। ধন্যবাদ আপনাকে। জনাব রফিকুল ইসলাম। সিদ্দিকী ভাই যথার্থই বলেছেন। দেখেন, এখন সারা দুনিয়াটাই হচ্ছে ডিজিটাল যুগ। আমি এর সাথে সিদ্দিকী ভাই যা যা বলেন তার সাথে আমি আরেকটু যোগ করব যে এই ডিজিটাল ব্যাংকিং এর সাথে সাথে আমরা যদি ক্যাশলেস ইকোনমির কথাটা একটু চিন্তা করি, আমাদের দেশ এখনো ক্যাশ ড্রিভেন ইকোনমি। আমরা যদি ক্যাশলেস ইকোনমির দিকে একটু আগাই, আরেকটু জোরে সোরে একটু সরকারি নীতিমালা যদি এমন করে দেওয়া যায়, কত টাকা পর্যন্ত ব্যাংকে ক্যাশ টাকা তোলা যাবে, কত টাকা পর্যন্ত ক্যাশ টাকা জমা দেওয়া যাবে, এর বেশি কিছু হলে ক্যাশ করা যাবে না। অনেক বিশ্বের অনেক ব্যাংকেই, অনেক দেশেই এরকমটা আছে, হয়তো আমাদের দেশেও সেরকমটা হবে, আমি খুব আশাবাদী। যদি আমরা এই একদিকে ডিজিটাল ব্যাংকিং আর একদিকে হচ্ছে ক্যাশলেস ইকোনমি, এই দুটাকে যদি একসাথে করে যাই, তাহলে তো আমি তো মনে করি যে শুধু খরচই না, অ্যাকিউরেসির দিক থেকেও, আমাদের কমপ্লায়েন্সের দিক থেকেও আপনি ট্রেল রাখতে পারবেন। এবং আমি তো মনে করি যে সরকারের রাজস্ব অনেক গুণে, বহুগুণে বৃদ্ধি হবে। এখন আজকাল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমরা ক্যাশ লেনদেন করি, এক বিশেষ শ্রেণীর লোকদের মধ্যে একটা প্রবণতা থাকে, সে তার লেনদেনকে লুকাতে চায়, দেখাতে চায় না, ইত্যাদি ইত্যাদি, যাতে ট্যাক্সের আওতায় চলে আসে। তো যখন এগুলো করা যাবে, তখন আমি তো মনে করি যে সরকারের রাজস্ব আরো বহুগুণে, অনেক বহুগুণে বেড়ে যাবে। এবং সামনের ব্যাংক আসলে ডিজিটাল ব্যাংক, ডিজিটালি যাওয়ার বাইরে আমি মনে করি আর কোনো সুযোগ নেই। বিকজ শুধু ব্যাংক তো না, ব্যাংকের সাথে লিঙ্ক করা যে সমস্ত ইন্ডাস্ট্রি, যে সমস্ত লোকজন, জনগোষ্ঠী, তারা সবাই যেহেতু ডিজিটালি তাদেরকে চলতে হবে, কাজেই ব্যাংকও বাধ্য হয়েই তাদেরকে ডিজিটালি যেতে হবে। এবং সেক্ষেত্রে ব্যাংকের আমি মনে করি যে তাদের একদিকে সিদ্দিকী ভাই যেটা বললেন যে তাদের অপারেশনাল কস্ট অফকোর্স সেটা কমবে, এবং ভুল ভ্রান্তি, সবচেয়ে বড় কথা, ম্যানুয়ালি যখন আমরা কাজ করি তখন অনেক ভুল ভ্রান্তি হয়, যখন সিস্টেম বেস কাজ হয়ে যায় তখন কিন্তু ভুল ভ্রান্তি অনেকাংশে কমে যাবে। তবে এটা ঠিক যে যত ডিজিটালি হবে তত আমাদের থ্রেটও থাকে, কিছু সাইবার থ্রেট বলে একটা বিষয় আছে। অফকোর্স ব্যাংকগুলো সেদিকেও নজর দিবে এবং দিচ্ছেও। সো ওইগুলোকে সাইবার ক্রাইম এন্ড সাইবার থ্রেট, ডিজিটাল ক্রাইম যেগুলো হয়, সেগুলোর দিকে নজর দিয়ে যদি আমরা সামনের দিকে এগোতে পারি, যেভাবে এখন ডিজিটাল ব্যাংকিং এর পলিসি নিয়ে কাজ করছে, আমি তো মনে করি যে ডিজিটাল ব্যাংক বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং যেটা আপামর জনসাধারণের অনেক অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে পারবে। জি হ্যাঁ, আমি একটা তথ্য দিতে চাচ্ছিলাম। এবারের বাজেটে নতুন একটা পরিবর্তন করেছে, সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন সম্ভবত 50,000 টাকা একটা লিমিট করে দিয়েছে। এর উপরে যদি কেনাকাটা করে অবশ্যই তাকে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে, না হলে এটাকে, এই ট্রানজাকশনটাকে অ্যাকাউন্টস ফর করা যাবে না। সুতরাং ওই ক্যাশলেস ইকোনমির দিকে আমরা গ্রাজুয়ালি যাচ্ছি,
একটা প্রথম পদক্ষেপ হিসেবে এনবিআর এবার বাজেটে এই রুলটা ইন্ট্রোডিউস করেছে। জি, আপনাকে ধন্যবাদ এবং জনাব রফিকুল ইসলাম আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছিলেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, বিদায়ের সময় চলে এসেছে। ঠিক বিদায়ের সময়ে এসে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 অনুষ্ঠান থেকে, আমাদের ব্যাংকিং অনুষ্ঠানে বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে, সে ব্যাংকের যে ডিরেক্টররা রয়েছেন, সে ডিরেক্টরদের মধ্যে আপনারা জানেন, ডিরেক্টর মানে মালিকানা পর্ষদে যারা রয়েছেন, তাদের মধ্যে একটা নতুন নাম মাঝে মাঝেই ডিরেক্টরশিপ পরিবর্তন হয়, নতুন নাম যোগ হয়। কিন্তু আমাদের খুব পরিচিত একজন মানুষ যিনি একটা ব্যাংকের ডিরেক্টরশিপ নিয়েছেন এবং উনি এবং ওনার পরিবারের আরো একজন ওনারা ব্যাংকের ডিরেক্টর হতে যাচ্ছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। যেহেতু সাকিব আল হাসান, তাই আমি তথ্যটা আমাদের আজকের অনুষ্ঠানে দিয়ে গেলাম। আপনারা যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এতে আপনি এবং আপনার পরিবার ভালো থাকবে।